আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা সরাসরি এখন চলে আসছে আমাদের লেকচার 2-এ। আমাদের যে বইটির উপর লেকচারগুলো ক্রনোলজিক্যালি চলছে সেই বইটির নাম হচ্ছে লংম্যান একাডেমিক রাইটিং সিরিজ সেন্টেন্স টু প্যারাগ্রাফস। এই বইটি থেকে আজকে আমাদের লেকচার 2 হবে রাইটিংয়ের একদম পার্ট বাই পার্ট বুনিয়াদি একটা শিক্ষা আমরা এখান থেকে গ্রহণ করব। আসলে কিভাবে রাইটিংটাকে একটি ওয়ার্ড থেকে বাক্য থেকে প্যারাগ্রাফ থেকে আমরা এই বইয়ের মধ্য দিয়ে আমরা সরাসরি অ্যাসেতে নিয়ে যাব সে পদ্ধতিগুলো। তো আজকে চ্যাপ্টার 2-তে আমাদের সরাসরি যে টপিকটির উপর কথা হচ্ছে সেই টপিকটির নাম হচ্ছে এভরিডে রুটিনস। এটির উপর আমরা লিখব। লেখার আগে আমরা ধাপগুলো শিখে নেব একদম শুরু থেকে শেষ পর্যন্ত। আমরা ক্রিয়েটিভ রাইটিং কিভাবে ক্রিয়েট করব বা সাজাবো, সৃজনশীল একটা লেখা কিভাবে লিখতে হয় সেই ধাপগুলো। আর সেই ধাপগুলো নিয়ে আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, MA ইন অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স অ্যান্ড ELT, প্রাক্তন অফিসার্স ল্যাঙ্গুয়েজ ট্রেনার, আনসার একাডেমি, শফিপুর, গাজীপুর। তো আজকে আমি এখানে আপনাদের সাথে যে প্রসঙ্গে কথা বলবো, যে আমাদের ধাপগুলো নিয়ে আমি কথা বলবো, পুরো রাইটিং প্রসিডিউরটা ধাপে ধাপে একটা সুন্দর জায়গায় আপনি উপস্থাপন করার জন্য যে যে পদ্ধতিগুলো প্রক্রিয়াগুলো আছে, প্রক্রিয়াগুলোকে আমি সুন্দর করে আপনাদের সম্মুখে ফুটিয়ে তুলবো আমাদের এই বইটির মধ্য দিয়ে। আর যে বইটি হচ্ছে একদম জরিমালাবার লিন্ডা বাটলারের লেখা লংম্যান রাইটিং সিরিজের বই। সেই বইটি হচ্ছে যে সেন্টেন্স টু প্যারাগ্রাফস। আমরা এই বই থেকে শুরু করবো কাজটি, এই বই থেকে। আর দেরি নয়, তাহলে আমরা শুরু করি আমাদের মূল প্রসঙ্গ। আমরা এখন চলে যাব এই বইতে চ্যাপ্টার 2-তে বা লেকচার 2-তে আমাদের মূল ফোকাস বা স্যালিয়েন্ট ফিচার বা অবজেক্টিভসগুলো কী কী। আমাদের এখানে আজকে যে অবজেক্টিভস রয়েছে তার মাঝে প্রথম অবজেক্টিভ হচ্ছে এটা পেজকে আপনি যখন লিখবেন, আপনার এই শিট অফ পেজ, ওটাকে কিভাবে আপনি ফরম্যাট করবেন, পেজ ফরম্যাটিংটা আমরা শিখব। তারপর আমরা শিখবো এখানে ডিফারেন্ট টাইপস অফ নাউন্স, বিভিন্ন নাউনগুলোকে আপনি কিভাবে সাবজেক্ট পজিশন বা অবজেক্ট পজিশন বা কমপ্লিমেন্ট পজিশনে আপনি উপস্থাপন করবেন, সেই বিষয়গুলোর উপর আমাদের এই অধ্যায়ে আলোকপাত করা হবে। এই অধ্যায়ে আরো থাকবে আমাদের রাইট এডিট সেন্টেন্সেস। একটি সেন্টেন্সকে আমরা কিভাবে এডিট করব, কিভাবে একটা বাক্যকে সুন্দর করে লিখতে হয়, আমাদের লেখার মাঝে যে নাউন এবং সাবজেক্ট প্রনাউনগুলোকে কিভাবে উপস্থাপন করতে হয় সেই বিষয়গুলো খুঁটিনাটি সবকিছু থাকছে আমাদের এখানে। সিম্পল প্রেজেন্ট ভার্বস এবং ইন সেন্টেন্সের মাঝে সিম্পল প্রেজেন্ট ভার্বের যে আমাদের ব্যবহার রয়েছে সেই সিম্পল প্রেজেন্ট ভার্বগুলো ব্যবহার করব। গিভ ফিডব্যাক, কিভাবে ফিডব্যাক দিতে হয় পার্টনার্সের পেপারসে, সেটা আমরা শিখে নেব। আর তো থাকছেই সেই সচরাচর যে ইউজুয়ালি আমরা যে কাজগুলো করি, রাইট করি, রিভাইজ করি অ্যান্ড এডিট করি, সেই বিষয়গুলো। চলে আসি, দুটো পিকচার দেখা যাচ্ছে, লেফট পিকচার অ্যান্ড রাইট পিকচার। তো দুটো পিকচার আমরা দেখতে পাচ্ছি। এই পিকচার থেকে আপনি কিছুটা আইডিয়া করতে পারেন। এখানে একটা লাইন আপনি পিকচারের উপর লিখতে পারেন, এই পিকচার নিয়ে আপনি আরেকটা লাইন লিখতে পারেন। আর মর্নিং রান, এখানে এই পিকচারে দেখা যাচ্ছে মর্নিং রান, আর এই পিকচারে দেখা যাচ্ছে কেউ একজন ঘুম ভেঙেছে, মাত্র আপনার ঘুম থেকে উঠছে, অ্যালার্ম করা ক্লকটি দেখছে, দেখে সে হয়তো বিছনা ত্যাগ করবে কিছু সময়ের মাঝে। সরি। এখন চলে আসে আমরা এখানে ইন্ট্রোডাকশনে দেখা যাচ্ছে এখানে যে এ রুটিন ইজ ইউ নর্মাল ও ইউজুয়াল ওয়ে অফ ডুইং থিংস। এটি রুটিন হচ্ছে আপনি নর্মালি ইউজুয়ালি যা কিছু করে থাকেন সেই জিনিসগুলো নিয়ে একটা রুটিন। ইফ ইউ ইউজুয়ালি ডু দ্য সেম থিংস এভরি মর্নিং, আপনি যদি প্রত্যেকটা জিনিস প্রত্যেক সকালে যদি একই জিনিসটাই একইভাবেই করেন, ইউ হ্যাভ আ মর্নিং রুটিন, তখন সেটা একটা মর্নিং রুটিনে পরিণত হয়। প্রতিদিনই একই জিনিস একই সময়ে করা, আপনার সেটাকে মর্নিং রুটিন বলে। ইন দ্য চ্যাপ্টার ইউ উইল রাইট আ প্যারাগ্রাফ, আপনি এই চ্যাপ্টারে একটা প্যারাগ্রাফ লেখা শিখবেন। আপনার প্যারাগ্রাফটি হবে আজকে এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে আপনার ডেইলি রুটিন নিয়ে। ওকে, আমরা চলে আসি এখানে একটা রাইটিং মডেল দেখতে পাচ্ছি। রাইটিং মডেলটাতে এখানে মাই মর্নিং রুটিন, একজন স্টুডেন্ট তার মর্নিং রুটিনটা কিভাবে লিখেছে। এখানে আমরা যদি একটু পড়ে যাই তাহলে দেখতে পাবো এখানে একজন স্টুডেন্ট লিখেছে, ইট ইজ ইজি ফর মি টু গেট রেডি ফর দ্য ডে। আই ওয়েক আপ এট 8:30 AM and I get up right away. I brush my teeth and wash my face. I get dressed and comb my hair. I check my phone for messages, then I put it in my pocket. I put my books and my notebook in my backpack. I leave my room by 8:50. That means 10 to 9 AM. I walk
to the university language centers. My first class is from 9 to 10:20 a.m. and after class I'm very hungry. I go to the dinner hall and eat breakfast with my friends, and this is my morning routine. উনি ওনার মর্নিং রুটিনটা এইভাবে এক্সপ্লেন করেছে। আমরা যদি এখন আরেকটি বিষয়ের দিকে আলোকপাত করি, সেই বিষয়টি হচ্ছে কোয়েশ্চেন অ্যাবাউট দ্য মডেল। এখন আসুন, এই যে একটা আমি পড়ে শোনালাম আপনাদেরকে একটা ডেইলি রুটিন, এই রুটিনটাতে কি কি আলোকপাত করেছেন রাইটার, সেই বিষয়ে আমাদের যদি ওয়াকিবহাল থাকে, আমাদের জানা থাকে, তাহলে আমরা এই প্রশ্নগুলোর উত্তরে সহজে আনসার করতে পারবো। যেমন ফার্স্ট কোয়েশ্চেন এখানে যে হোয়াট ইজ দ্য টপিক অফ দ্য প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফের আসলে টপিকটা কি? এই প্যারাগ্রাফের আসলে টপিকটা ছিল দি রাইটার্স মর্নিং রুটিন, রাইটারের মর্নিং রুটিন নিয়ে। তো উইচ ওয়ার্ড ডেসক্রাইবস দ্য রাইটার্স মর্নিং রুটিন? কোন ওয়ার্ডটা ডেসক্রাইব করেছে রাইটারের মর্নিং রুটিনে? তার মর্নিং রুটিনটা কি বিজি ছিল না ইজি ছিল? অবভিয়াসলি তার মর্নিং রুটিনটা ইজি ছিল, নট বিজি, easy. How much time does the writer need before class in the morning? কতটুকু সময় তার হাতে থাকে মর্নিং ক্লাসটি স্টার্ট হওয়ার পূর্বে? 30 minutes। হ্যাঁ, তারপর where do you think the writer lives? রাইটার কোথায় বসবাস করে তুমি মনে করছো? আনসারটা হতে পারে এখানে মোস্ট প্রবাবলি যে close to school and campus, সে ক্যাম্পাসে থাকে। What words does the writer use to show time? I'll fill in the blanks. আমরা ব্ল্যাঙ্কগুলো দেখব, এখানে কি কি প্রিপোজিশন আমরা এখানে বসাতে পারি। যে দেখি একটু, I wake up dash at 30 a.m. I wake up এখানে হবে at 30 a.m. এখানে at হবে, হ্যাঁ। I leave my room dash 8:50 a.m. এখানে তাহলে আমাদের কি হবে? তো by হবে by 8:50 a.m. My first class is dash, that means is dash 9-10:20 a.m. তাহলে আমাদের এখানে হতে পারে যে from 9 to 10:20 a.m. that means 21:10. আর দ্বিতীয় ডেশ ক্লাস ড্যাশ ক্লাস I am very hungry, এখানে after class I'm very hungry হতে পারে, রাইট? তাহলে আমাদের এখানে আমরা ক্লিয়ার বুঝতে পেরেছি আসলে এখানে কি কি হতে পারে। আমরা আরো একটু চেক করে নিব যে আসলে আমাদের উত্তরগুলো আমরা দেওয়ার পর সঠিক হয়েছে কিনা। তারপর চলে আসি আমরা রাইটিং মডেল 2। রাইটিং মডেল 2 তে আমরা যদি রাইটিং মডেলটা পড়ি, দেখি এখানে কি আছে রাইটিং মডেলে। গেটিং রেডি ফর দ্য ডে। I do many things to get ready for the day. My alarm goes off at 6:30 a.m. and I get up first. I make coffee, then I take a shower and I get dressed up, fix my hair and put on my makeup at 7:15. That means 7:15 a.m. I wake up my husband and my children. I help my children get rest. Then we have breakfast at 8 a.m. I walk my daughter to the school and bus stop. After that, I drive my son to daycare. Finally, I go to school for my 9 a.m. class. That's my busy morning routine. তাহলে আমরা দেখতে পেয়েছি এখানে গেটিং রেডি ফর দ্য ডে, সেই বিজি ডে পার করতে হয়েছে এখানে রাইটারকে। এখন দেখি কোয়েশ্চেনগুলো, একটু কোয়েশ্চেনগুলোতে যদি আমরা আসি যে হোয়াট ইজ দ্য টপিক অফ দ্য প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফের টপিকটা কি ছিল অ্যাকচুয়ালি। আর দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে হোয়াট word describes the morning routine of this writer. রাইটারের মর্নিং রুটিনটা আমরা লেখাতে দেখতে পেয়েছি বিজি ছিল। How much time does the writer need before class? কতটুকু সময় তার ক্লাসের পূর্বে রাইটার পেয়ে থাকেন। তারপর হচ্ছে what simple present verbs does the writer use in these sentences? Fill the blanks. আপনারা এই ব্ল্যাঙ্ক গুলো ফিল আপ করে তারপর আনসার শিটে আনসারগুলো মিলিয়ে নেবেন। এখানে A থেকে E পর্যন্ত ফিল দ্য ব্ল্যাঙ্কস রয়েছে। এখানে আমাদের সিম্পল প্রেজেন্ট ভার্ব ব্যবহার করতে হবে। 5 নম্বর হচ্ছে what can you say about the morning routines of the model? True, writer and the model, one writer. এই দুজন রাইটার সম্পর্কে আপনি মর্নিং রুটিনে আপনি কোন বিষয়টা শেয়ার করতে পারেন বা বলতে পারেন আপনার থিঙ্কিং লেভেল থেকে। হোয়াট ইজ দ্য সেম ফর বোথ রাইটার্স? কোন জিনিসটা দুজন রাইটারের জন্য একই রকম ছিল and what is different? কোন জিনিসটা ভিন্ন ছিল, রাইট? আপনারা এই কাজটি সুন্দরভাবে করে ফেলবেন, আমি এটা প্রত্যাশা করি আপনাদের কাছে। সব সময় আসলে নিজে থেকে কিছু একটা ক্রিয়েট করতে হবে, আমাদেরকে ক্রিয়েটিভিটি সৃষ্টির জন্য নিজ থেকে ক্রিয়েট করা জানতে হবে, সৃজনশীল হতে হবে, রাইট? ওকে, আমরা চলে আসি এখন
এখন আমরা চলে আসবো এইখানে, এই জায়গাতে, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি লুকিং অ্যাট ভোকাবুলারি। আমরা এখন ভোকাবুলারি শিখবো। ওসম আজকে একটা বিষয়, ওসম ওয়ার্ড পার্টনার্স। ওয়ার্ড পার্টনার্স কাকে বলে আমরা আজকে জানবো। ওয়ার্ড পার্টনার্স এর এত গুরুত্ব কেন ন্যাচুরাল রাইটিং এবং ন্যাচুরাল স্পিকিং এর জন্য, সেই জিনিসটাও আমরা শিখবো। ওয়ার্ড পার্টনার, অ্যাকচুয়ালি ওয়ার্ড পার্টনারটা কি এই বিষয় যদি আমি বলি, ওয়ার্ড পার্টনার হচ্ছে যার সাথে যে যায়, মানে সংযোজন, একটি ওয়ার্ডের সাথে আরেকটি ওয়ার্ডের যে যৌক্তিক সংযোজন, এই সংযোজনটা হচ্ছে ওয়ার্ড পার্টনার। আপনার ওয়ার্ড পার্টনার যদি ন্যাচুরাল হয়, আপনি যদি ন্যাচুরাল ওয়ার্ড পার্টনার বা কলোকেটিভ ওয়ার্ডসের ব্যবহার করতে পারেন, আপনার লেখাটি অবভিয়াসলি হবে জরিমালা ভার, আর সেই লেখাটি হবে একদম নেটিভ লাইক। আপনাকে একটা নেটিভ লাইক রাইটিং এর জন্য অবশ্যই ওয়ার্ড পার্টনারের দ্বারস্থ হতে হবে। আর সেজন্য অনেকগুলো ইন্টারন্যাশনাল বই রয়েছে, অনেকগুলো বইয়ের মধ্যে একটি বই হচ্ছে আপনার লংম্যান কলোকেশন ডিকশনারি অ্যান্ড থিসরাস। এনিওয়ে, এই প্রসঙ্গে আবার পরে যাব। আমরা এখন চলে আসি ওয়ার্ড পার্টনার নিয়ে আরেকটি কথা। ওয়ার্ড পার্টনার্স আর ওয়ার্ডস দ্যাট গো টুগেদার। ওয়ার্ড পার্টনার্স হলো তারা যারা একে অপরের সাথে সংঘবদ্ধভাবে বসবাস করে এবং ন্যাচারালি মিল বা খাপ খেয়ে চলে। লাইক দ্য ভার্বস, ভাব যেমন ওশ, আপনি ওশ যে ভাবটি দেখতে পাচ্ছেন, অ্যান্ড দ্য নাউন ফেস, এই ওশের সাথে ফেস শব্দটি ওয়ার্ড পার্টনার তৈরি করে। দ্যাট মিনস কলোকেশন সেট তৈরি করে। যেমন আই ওশ মাই ফেস, নট আই ক্লিন মাই ফেস, রাইট? আই ওশ মাই ফেস। ডু নট ইউজ দি ভার্ব ক্লিন মাই, ক্লিন উইথ ফেস, এটা হবে না, উইথের সাথে ক্লিনের সাথে ফেসটা যায় না। দোজ ওয়ার্ডস ডু নট গো টুগেদার, ওই ওয়ার্ডগুলো একত্রে যায় না। লার্নিং অ্যাবাউট ওয়ার্ড পার্টনার্স অলসো কল্ড কলোকেশনস, এটা কি কলোকেশনস বলা হয়। ওয়ার্ড পার্টনার্স এর আরেক নাম হলো কলোকেশন। এই বিষয়গুলো আপনার অ্যাডভান্স লংস ডিকশনারিতে আপনারা বেশি পাবেন। এনিওয়ে, আমরা এখন চলে আসি আইডেন্টিফাইং ওয়ার্ড পার্টনার্স। এখানে এইতে আছে যে সার্কেল দ্য ভার্বস দ্যাট গোজ উইথ দ্য বোল্ড ফ্রেজড নাউন ইন ইচ সেন্টেন্সেস। আমরা এখানে কোন ওয়ার্ডটা এখানে এই বোল্ড ফ্রেজ ওয়ার্ডটির সাথে যায়, দুটো ওয়ার্ড থেকে, সেই জিনিসটা আমরা এখানে মিল রেখে আমরা উত্তর করব। তো দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে যে এখানে সাধারণত ব্রাশ মাই টিথ হচ্ছে, এখানে দেখা যাচ্ছে থিং এর সাথে ডু থিংস হবে। এখানে আপনার 3 নম্বরে দেখতে পাচ্ছেন যে কফি হচ্ছে মেক কফি, তারপর টেক শাওয়ার, তারপর দেখতে পাচ্ছেন ফিক্স মাই হিয়ার, তারপর হচ্ছে হ্যাভ ব্রেকফাস্ট। এই বিষয়গুলো কলোকেটিভ হয়, ন্যাচুরাল হয়। অন্য শব্দগুলো যদি আপনি এখানে টিথ, থিংস, কফি অ্যান্ড শাওয়ার, হিয়ার অ্যান্ড ব্রেকফাস্টের সাথে অন্যটা ব্যবহার করেন, সেটা ন্যাচুরাল বা কলোকেটিভ হয় না, রাইট? আশা রাখি আপনি বুঝতে পেরেছেন। তাহলে আমরা এখন একটু সামনের দিকে যাব। সামনের দিকে যেতে গিয়ে আমরা দেখবো এখানে ইনস্ট্রাকশনে কি লেখা আছে। কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ওয়ার্ড পার্টনার, ইউজ দ্য ভার্বস ইন দ্য বক্স। এই বক্সে যে ভার্বসগুলো আছে সেই ভার্বসগুলো এখানে সেট করে আমরা বাক্য কমপ্লিট করব, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করব। তাহলে 1 থেকে 6 পর্যন্ত এই 6টি বাক্য আশা রাখি আপনি করে ফেলতে পারবেন। আমি বিশ্বাস করি আপনার 1 থেকে 6 পর্যন্ত, হ্যাঁ, বক্স থেকে ওয়ার্ড নিয়ে আপনার ন্যাচুরাল বাক্যে পরিণত করবেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করে। এখন চলে আসবো আমরা যে ফরম্যাটিং দ্য পেজ। একটা পেজ ফরমেশন একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যখন একটা পেজকে ফরম্যাট করতে পারবেন, তখন আপনার লেখাটার মান বেড়ে যাবে বহুগুণ। আর লেখার মানটা বাড়াতে গিয়ে আপনাকে জাস্ট 6টি কাজ করতে হবে। একটি কাজ হচ্ছে পেপারটাকে আপনার চিন্তা হবে, একটা পেপার আপনি কতটুকু সাইজের একটা পেপার নিচ্ছেন, সেই পেপারের হেডিংটাতে আপনি কিভাবে হেডিংটা লিখবেন, পেপারের মাঝে আপনার প্যারাগ্রাফটির টাইটেলটা কোথায় হবে, আপনার স্কিপিং লাইন একটা লাইনের পর আরেকটা লাইন ফাঁকা রাখার বিষয়টা, মার্জিনসটা আপনি কোথায় ব্যবহার করবেন, লেফট মার্জিন অ্যান্ড রাইট মার্জিনের ব্যাপারটার একটা ব্যাপার থাকে যে ওয়ার্ড এট দ্য এন্ড অফ দ্য লাইন, এবং লাইনের শেষে একটা লাইন শেষ হয়ে যাচ্ছে, সেখানে একটা ওয়ার্ড যখন ভেঙে যাচ্ছে তখন আপনি কিভাবে কি করবেন, সেই বিষয়গুলোর উপর একদম ডিটেল সুন্দর করে আজকে পার্ট বাই পার্ট এই লেসনের মধ্য দিয়ে আমরা এক্সপ্লেইন করব। তো চলে আসি আমরা আরেকটা স্লাইডে। আমরা এখানে দেখতে পাচ্ছি একজন রাইটারের একটা লেখা। এই রাইটারের মাঝে দি ফরম্যাটেড পেজ শুড লাইক দিস। একটা ফরম্যাটেড পেজ এরকম হয়, আপনি যখন একটা পেজে লিখতে যাবেন, আপনার পেজে কিন্তু 1 ইঞ্চি পরিমাণ লেফট মার্জিন থাকবে, আবার রাইট মার্জিনে আপনার 1 ইঞ্চি পরিমাণ জায়গা খালি রাখতে হবে, একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আপনি ইন্ডেন্টের ব্যাপারটা যেন ভুলে না যান, ইন্ডেন্ট করতে হবে। প্রথম লাইনটা, প্রথম শব্দের আগে আপনাকে 1 ইঞ্চি পরিমাণ বা হাফ ইঞ্চি পরিমাণ জায়গা খালি রেখে লেখাটা শুরু করতে হবে। একটা লাইন লেখা শেষ হয়ে গেলে আরেকটা লাইন যখন লিখতে যাবেন, সেই ওয়ার্ডটা আরেকটা লাইন লেখা শুরু করবেন। তবে আপনি পুরো কাজটা
পরে আপনি পুরো কাজটা কমপ্লিট করবেন না। এখানে কারণ হলো যে আপনার বাকি যে অংশটা থাকবে, এই যে একটা পেজের শেষে, এই পেজটার শেষে পুরো ওই লেখাটুকু ওখানে ফিল আপ করে দিতে পারবেন না, আপনি দেওয়া উচিত হবে না। আপনার এখানে রাইট মার্জিনে আপনাকে কিছু জায়গা রাখতে হবে, লেফট মার্জিনেও আপনাকে কিছু জায়গা রাখতে হবে। আচ্ছা, তাহলে আমরা এখন চলে আসবো একটা লাইনের সাথে আরেকটা লাইনের ফাঁকা জায়গা, একটা লাইন স্পেস রাখতে হবে। এই কাজগুলো আপনাকে করতে হবে এই লেখা এইভাবে আপনি যখন একটা পেজটা সাজাতে যাবেন। তাহলে চলে আসে প্র্যাকটিস টু আইডেন্টিফাইং এরর্স এন্ড ফরম্যাট। আমরা এখানে একটা পেজ ফরম্যাট দেখি আইডেন্টিফাইং এরর। এখানে দেখুন এখানে এই পেজটার মধ্যে অনেক কিছু ভুল রয়েছে, এই ভুলগুলো আমরা ঠিক করে নেব। কোথায় কোথায় ভুলগুলো রয়েছে, আসলে আমরা টাইটেলটা কোথায় দেব, একটা লাইনের প্রথম লাইনের প্রথম শব্দটা কোথা থেকে শুরু করব, এবং একটা লাইনের সাথে আরেকটা লাইনের যৌক্তিক সামঞ্জস্য কেমন থাকবে, এবং লাইনটা যখন আমরা শেষ করব কোথায় গিয়ে শেষ করব, লেফট মার্জিনের ব্যাপার, রাইট মার্জিনের ব্যাপার, টাইটেলের ব্যাপার, এই বিষয়গুলো থাকছে এখানে এই পেজটির মাঝে। আমরা এখানে লক্ষ্য করলে দেখতে পাবো যে আসলে কি হচ্ছে লেখাটি। দেখুন এখানে একটা ভুল দেখা যাচ্ছে, হ্যাঁ এখানে একটা ভুল দেখা যাচ্ছে, ইন্ট্রোডিউসিং মাইসেলফ, এটা আসলে কোথায় প্লেস হবে। তারপরে আমাদের একটা লাইনের পর আরেকটা লাইন যে ফাঁকা জায়গা, সেই জিনিসটার একটা ব্যাপার থাকছে। তারপরে আমরা যে লেখাটা কোথায় শেষ করছি, লেফট মার্জিনে আমাদের কি কি ভুল হয়েছে, রাইট মার্জিনের জায়গায় যে ভ্যাকেন্সি পরিমাণ জায়গায় এখানেও খালি রাখতে হবে, সেই কাজটা আমরা করেছি কিনা, এই কাজগুলো আমাদের ভুল হয়েছে। এখানে পেজটা দেখলে আপনি ক্লিয়ার বুঝতে পারবেন। তারপরে আমরা চলে আসি, এভাবে লেখাটা হবে। লেখাটা যদি আপনি সঠিক সুন্দরভাবে লিখতে চান, এভাবে আপনাকে লেখাটা লিখতে হবে। আপনার হেডিং থাকতে হবে, হেডিং এর পর আপনি কিছু একটা লিখলেন, তারপর আপনার টাইটেলটা ঠিক এই জায়গায় প্রথিত হবে। আপনার লেফট মার্জিনে স্পেস থাকবে, রাইট মার্জিনে আপনার স্পেস থাকবে। একটা লেখা যখন শুরু করবেন, লেখার আগে ইন্ডেন্টকরণ করতে হবে। লেখাটা শুরু করার পর আপনার লেখাটার লাইন যেখানে গিয়ে শেষ হবে, ওখান থেকে আরেকটা লাইন শুরু করতে হবে। একটা লাইনের পর আরেকটা লাইনের উপর থেকে নিচের দিকে লাইন স্পেস থাকতে হবে, লাইন স্পেস থাকতে হবে। এই জায়গাগুলো, এই কাজটা আপনাকে করতে হবে সুন্দর করে, হ্যাঁ। তারপরে আমরা এখন চলে যাব যে কি কি বিষয়গুলো এখানে আলোকপাত করা হয়েছে। ফেস ফরম্যাট ফর ওয়ার্ক ডান এন্ড কম্পিউটার। আপনি এখানে মার্জিনের ব্যাপার থাকছে, হেডিং এর ব্যাপার থাকছে, টাইটেলের ব্যাপার থাকছে, লাইন স্পেসিং এর ব্যাপার থাকছে। ডোন্ট ডু দিস, এই জিনিসটা আপনি করবেন না। দিস সেন্টেন্সেস আর সিঙ্গেল স্পেসড, হ্যাঁ সিঙ্গেল স্পেসড। তারপর হচ্ছে দিস ইজ ভেরি লিটল স্পেস বিটুইন দ্য লাইন। লাইনের আপনার লিটল স্পেস রাখা যাবে না, একটা সিঙ্গেল লাইন আপনাকে রাখতে হবে। দেয়ার ইজ নট ইনাফ স্পেস টু রাইট কারেকশনস। কারেকশনের জন্য আপনার স্পেস থাকা একান্ত জরুরি। ডু থিংস, আপনি এই কাজটি করবেন। দিস সেন্টেন্সেস আর ডাবল স্পেস, আপনাকে একটা বাক্যের উপরে নিচে ডাবল স্পেস রাখতে হবে। তারপর দেয়ার ইজ স্পেস বিটুইন দি লাইনস ফর কারেকশনস। কারেকশনের জন্য আপনাকে অবশ্যই আপনাকে একটা লাইনের উপরে এবং একটা লাইনের নিচে আপনাকে একটা ফাঁকা লাইন রাখতে হবে। এভাবে আপনাকে কাজগুলো করতে হবে। তারপর আমরা চলে যাব পরবর্তী ধাপে। পরবর্তী ধাপে আমরা দেখতে পাবো এখানে স্পেস ইন সেন্টেন্সেস, ডোন্ট ডু দিস, এই কাজটি আপনি করবেন না। দিস স্পেস ইজ নট কারেক্ট। আবার দেখা গেছে ডু দিস, আপনি দিস স্পেস কারেক্ট, মানে আপনাকে যখন দুটো একটা লাইনের উপরে নিচে জায়গা রাখবেন সেটা আপনার কারেক্ট, আর আপনি যদি একটা লাইনের পর আরেকটা লাইন ডাইরেক্ট লিখে ফেলেন, আপনি স্পেস না রাখেন, সেটা ইনকারেক্ট। এই বিষয়টার উপর কথা বলা হয়েছে। আইডেন্টিফাইং এরর্স এন্ড ফরম্যাট, আমরা এই জায়গাগুলো আমরা খেয়াল করব যখন একটা পেজে লেখা লিখবো। এখানে ওয়ার্ক অ্যালোন অর উইথ পার্টনার, আপনার পার্টনারকেও দেখাতে পারেন। এন্ড লুক এট ডেকোস পেপার। ডেকোস পেপারটা দেখলে আমরা বুঝতে পারবো যে মার্ক এনি প্রবলেমস ইউ সি ইন দ্য ফর্মাল ফরম্যাট। চেক দি, আপনি মার্জিনটা চেক করবেন, হেডিংটা চেক করবেন, আপনি টাইটেলটা চেক করবেন, স্পেস বিটুইন দ্য লাইন্স, দুটো লাইনের মাঝখানে স্পেস আছে কিনা সেটা চেক করবেন, স্পেসেস ইন দ্য সেন্টেন্স, সেন্টেন্সের মাঝখানে কোনো আবার স্পেস পড়ে যাচ্ছে কিনা সেটাও আপনি খেয়াল করবেন। আচ্ছা দেখি আমরা ডেকোসের পেপারটা। ডেকোসের পেপারে আমরা যখন এখানে দেখবো, এখানে ডেকোস হুসাইন এই লেখাটা লিখেছে। দেখুন সে কম্পিউটারের পর একটা ফুল স্টপ দিয়েছে, যেটা অবাঞ্ছনীয়, রাইট। তারপর এখানে আরেকটা জিনিস দেখবো আমরা এখানে, যে আরো অনেকগুলো ভুল আমরা এখানে দেখতে পাবো। এখানে দেখি, যেমন দেখেন প্রথমে হেডিং মিস করেছে, সে হেডিংটা কোথায় হবে। তারপর এখানে বাই ডেকো হুসাইন এখানে কোন কি করেছে। তারপর লেফট মার্জিনে যেমন একটা জায়গায় দেখেন, সে লেফট মার্জিনে কিন্তু স্পেসটা আপনার রেখে ইন্ডেন্ট করে লেখাটা শুরু করে নাই। রাইট মার্জিনে যাই হোক ঠিক আছে। তারপর দেখুন সে একটা লাইন লেখার পর আরেকটা লাইন যখন শুরু করলো, মাঝখানে কিন্তু আই এবং আপনার হেল্পফুল এই দুটো কথার মাঝখানে পর্যাপ্ত জায়গা কিন্তু সে রেখে দিয়েছে, এটা একটা ভুল। তারপর দেখুন সে এখানে একটা ভুল করেছে, হ্যাঁ। এই ভুল ভ্রান্তিগুলো খুব সুন্দর সঠিকভাবে আপনার ফুলফিল করে, এই ভুল ভ্রান্তিগুলো যেন রাইটিং এ আপনার না আসে সেদিকে খেয়াল রেখে আপনাকে লেখাটা লিখতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়।
এখন গ্রামার এন্ড সেন্টেন্স স্ট্রাকচার আমরা চলে যাই। এতক্ষণ পর্যন্ত আমরা কথা বলেছি একটা পেজকে কিভাবে ফরম্যাট করতে হবে, একটা পেজ ফরম্যাটের 6টা স্টেপও বলেছি, একটা লাইন কোথা থেকে শুরু করতে হবে, হেডিং কোথায় হবে, টাইটেলটা কোথায় হবে, কিভাবে আমরা লেখাটা লিখবো, লেফট মার্জিনে কতটুকু রাখতে হবে, রাইট মার্জিন কতটুকু রাখতে হবে। এখন চলে আসি আমরা গ্রামার এন্ড সেন্টেন্স স্ট্রাকচার। এখন চলে আসি নাউন। প্রথমে নাউন। এ নাউন ইজ আ ওয়ার্ড ফর আ পারসন, প্লেস, থিংস এন্ড আইডিয়া। এই 4টা জিনিস অথবা আরো কিছু জিনিস থাকতে পারে, সেগুলো মিলিয়ে নাউন হয়। নাউন সাধারণত বলে একটা আইডিয়ার বিষয়, থিংসের ব্যাপার, প্লেসের ব্যাপার, পার্সনের ব্যাপার, হ্যাঁ, এই বিষয়গুলো নাউন ইন্ডিকেট করে। অ্যাকশনের ব্যাপারও নাউন ইন্ডিকেট করে, ভার্বের সাথে আইএনজি যোগ হলে সেটা নাউন হয়ে যাচ্ছে। লুক এট দ্য চার্ট। আমরা চার্টটার দিকে তাকাবো। দি বোল্ড ফেসড ওয়ার্ডস ইন দ্য সেন্টেন্সেস আর নাউন। এখানে আমরা বোল্ড ফেসড ওয়ার্ডগুলো যে দেখতে পাচ্ছি, এই যে দেখছেন ডলচার্স, ডেভিড, কিচেন, সান্টিয়াগো এন্ড আইসক্রিম, হুন্ডাই, এগুলো নাউন। এখন আমরা দেখি নাউন ক্যান বি, নাউন কি হতে পারে? নাউন ক্যান বি ওয়ার্ডস ফর পিপল, ক্যান বি ওয়ার্ডস ফর প্লেস, ক্যান বি ওয়ার্ডস ফর থিংস, ক্যান বি ওয়ার্ডস ফর আইডিয়াস। আমরা এখন দেখি ওয়ার্ড ফর পিপল যদি হয়, এটা বাক্যে আমরা এই নাউনটাকে অ্যাপ্লাই করলে কি বাক্যটা গঠন হয় দেখি একটু। মাই ডটার ইজ অ্যাট স্কুল। এখানে নাউন হয়েছে কি? পিপল। হ্যাঁ, তারপর ডু ইউ নো ডেভিড, এখানে নাউন হয়েছে পিপল। আমরা যখন নাউন প্লেস হয় তখন আমরা দেখি বাক্যের মাঝে যে উই ইউজুয়ালি ইট ইন দ্য কিচেন। এখানে কিচেনটা হচ্ছে এখানে প্লেস। আর এখানে আরেকটা বাক্য করলে দেখতে পাবো আমরা যে দে আর গোয়িং টু সান্টিয়াগো। সান্টিয়াগো হচ্ছে এখানে আপনার প্লেস। আমরা যদি বলি আই লাইভ আইসক্রিম, আই লাভ আইসক্রিম, এখানে লাভটা আইসক্রিম, এখানে আইসক্রিমটা হচ্ছে থিং। আর এখানে হুন্ডাই, হি ড্রাইভস আ হুন্ডাই, হুন্ডাইটা এখানে হচ্ছে থিং। আর এখানে যদি আমরা দেখি যে ওয়ার্ডস ফর আইডিয়াস, মাই এডুকেশন ইজ ইম্পর্টেন্ট টু মি, এখানে এডুকেশনটা হচ্ছে আমাদের আইডিয়া। আর ডু ইউ স্পিক ফ্রেঞ্চ, ফ্রেঞ্চটা হচ্ছে এখানে আইডিয়া, রাইট? এখানে চলে আসবো আমরা পরবর্তী। এখানে সাম নাউনস ইন দ্য চার্ট বিগিন উইথ ক্যাপিটাল লেটার। কিছু নাউন আছে যেগুলো প্রপার নাউন, সেগুলো ক্যাপিটাল লেটার দিয়ে আপনার শুরু হবে। সান্টিয়াগো শুরু হয়েছে এস দিয়ে, আর এখানে ডেভিড এস দিয়ে, হুন্ডাই এস দিয়ে। দিস ওয়ার্ডস আর প্রপার নাউনস। এ প্রপার নাউন ইজ দ্য নেম অফ স্পেসিফিক পারসন, প্লেস, থিংস অফ আইডিয়া। এ প্রপার নাউনস অলওয়েজ বিগিনস উইথ আ ক্যাপিটাল লেটার্স, একটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে, রাইট? আমরা এখন চলে আসবো প্র্যাকটিস 4 এ। আইডেন্টিফাইং টাইপস অ্যাট নাউনস। আমরা নাউন আইডেন্টিফাইং করব। এখানে আমরা যখন লক্ষ্য করব যে এখানে আমরা লক্ষ্য করব যে এই জায়গাতে আমাদেরকে একটা প্যারাগ্রাফ যখন আমরা লিখেছি, প্যারাগ্রাফে আমরা দেখবো এখানে প্রত্যেকটা বাক্যের নাউনের যে জায়গাটা রয়েছে, নাউনের জায়গাটা প্রতিটা নাউন আমাদেরকে ট্রেস আউট করতে হবে। আজকে এই পর্যন্ত তাহলে আমরা এখানে এই পর্যন্ত আমরা শিখলাম। পরবর্তী বিষয়গুলো আমরা পরবর্তী লেকচারে আমরা সুসম্পন্ন করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালাম। আমরা যে বিষয়ে কথা বলছিলাম সেই বিষয়টাতে আবার ফিরে আসছে। আসলে আমাদের নাউনকে আইডেন্টিফাই করতে হবে। নাউন আইডেন্টিফাই করা আমাদের জানতে হবে। আজকে এখান থেকে এই লেসন থেকে আমরা দেখব আসলে কোন কোন শব্দটি নাউন হচ্ছে। এখানে একটা প্যারাগ্রাফ রয়েছে, সেই প্যারাগ্রাফ থেকে আমরা নাউন খুঁজে বের করব। এই প্যারাগ্রাফে যদি আমরা দেখি, দিস ইজ হোয়াট আই ইউজুয়ালি ডু ইন দ্য আফটারনুন। এই আফটারনুনটা কোন নাউন? হ্যাঁ, আমাদের এখানে বুঝতে হবে। তারপর হচ্ছে আই লিভ স্কুল, এখানে স্কুলটা কোন নাউন? অ্যান্ড টেক দ্য বাস ডাউনটাউন উইথ মাই ফ্রেন্ডস, এখানে ফ্রেন্ডসটা কোন নাউন? এটা আমরা কি থিংস হবে, না আইডিয়া হবে, না কি হবে? আই ডু নট গো হোম অ্যান্ড মাই লিটল ব্রাদার্স আর এখানে দেয়ার, অ্যান্ড দ্য টেলিভিশন ইজ অলওয়েজ অন, so our apartment is noisy, instead I go to the library. আমরা এখানে নাউনগুলোকে ট্রেস আউট করে জানতে হবে, ফিগ আউট করতে হবে যে আসলে এখানে ব্রাদার্সটা কোন নাউন, এখানে লাইব্রেরি কোন নাউন, টেলিভিশনটা কোন নাউন, অ্যাপার্টমেন্ট কোন নাউন, এবং আফটারনুন কোন নাউন। তারপরে হচ্ছে হেল্প, ডেজ, হ্যাঁ, হোমওয়ার্ক, দ্য ম্যাগাজিনস, থিয়েটার অ্যান্ড আওয়ার্স অ্যান্ড স্পোর্টস ইলাস্ট্রেটেড, এগুলো কোনটা কোন নাউন, এগুলো আমাদেরকে ইন্ডিকেট করতে হবে। আর এটা জানতে হলে আমাদেরকে এই যে নাউনের এই জায়গাটা আগে ভালো করে জানতে হবে। আসলে নাউন কি ইন্ডিকেট করছে, নাউন কাকে ইন্ডিকেট করছে? পার্সনকে ইন্ডিকেট করছে, প্লেসকে করছে, থিংসকে করছে, আইডিয়াকে করছে। এবং কোনটা কোন নাউন, কোনটা আইডিয়া হবে, আর কোনটা প্লেস হবে, কোনটা থিং হবে, কোনটা পার্সন হবে, রাইট? এখন আসি আমরা এই পেজে। আমরা এই পেজটা দেখলে দেখতে পাচ্ছি আনসার শিটে এখানে ক্লিয়ারলি উল্লেখ করা আছে, দিস ইজ হোয়াট আই ইউজুয়ালি ডু ইন দ্য আফটারনুন। আফটারনুন হচ্ছে আইডিয়া। আই লিভ স্কুল অ্যান্ড টেক দ্য বাস
ডাউনটাউন উইথ মাই ফ্রেন্ডস। এখানে স্কুলটা হচ্ছে প্লেস বা থিং, আর বাসটা হচ্ছে এখানে থিং, আর পিপলটা হচ্ছে ফ্রেন্ডস। আর এখানে পিপল ফ্রেন্ডস, আই ডু নট গো হোম, মাই লিটল ব্রাদার্স আর দেয়ার। এখানে ব্রাদার্সটা হচ্ছে পিপল, অ্যান্ড দি টেলিভিশনটা এখানে থিং ইজ অলওয়েজ অন। সো আওয়ার অ্যাপার্টমেন্ট হচ্ছে প্লেস অ্যান্ড থিং, আর এখানে ইজ নয়েজি। ইনস্টেড আই গো টু দি লাইব্রেরি, এখানে লাইব্রেরিটা হচ্ছে প্লেস অ্যান্ড থিংকে ইন্ডিকেট করে। দেয়ার আই ক্যান ডু মাই হোমওয়ার্ক, এই হোমওয়ার্কটা হচ্ছে থিং অ্যান্ড আইডিয়া। And on some days টা হচ্ছে এখানে আইডিয়া, I can get helpটা হচ্ছে এখানে আইডিয়া। From a tutorটা হচ্ছে এখানে person, I like to look at magazines, ম্যাগাজিনসটা হচ্ছে থিং। ট্রু, লাইক স্পোর্টস ইলাস্ট্রেটেড, এখানে স্পোর্টস ইলাস্ট্রেটেড এটা হচ্ছে থিং। আর এখানে আই ইউজুয়ালি স্পেন্ড 2 hours দেয়া, এখানে আওয়ার্সটা হচ্ছে আইডিয়া। তা আমরা এখানে দেখতে পাচ্ছি আসলে কোন ধরনের বিষয়কে এখানে কোন ধরনের নাউন হিসেবে ইন্ডিকেট করে সেই বিষয়টা আমরা দেখতে পেলাম। এখানে আমরা চলে আসি আজকে এজ এ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল নাউন্স। আমরা এখানে দেখবো সিঙ্গুলার এবং প্লুরাল নাউন্স। মোস্ট নাউন্স হ্যাভ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ফর্মস। অধিকাংশ নাউনের সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম আছে, তাদেরকে আমরা কাউন্টেবল নাউন বলবো। সিঙ্গুলার মিন্স অনলি ওয়ান, আর প্লুরাল মিন্স ওয়ান মোর দেন ওয়ান। প্লুরাল নাউন্স ইউজুয়ালি ইন এস। আমরা ইউজুয়ালি দেখি প্লুরাল নাউনগুলোর সাথে এসে পরে সাধারণত এস অক্ষরটি যুক্ত হয়। সাম প্লুরাল নাউন্স আর ইরেগুলার, সেগুলো আসলে ভিন্নতা প্রকাশ করে। আসলে সেগুলো এস যুক্ত হয়েই যে হয় তা না, এটা ভিন্নতা প্রকাশ করে, ভিন্ন নিয়মে ঘটে, কোনো নিয়মের আওতায়ও অনেক সময় পড়ে না। দে ডু নট ফলো দ্য রুলস ফর প্লুরাল নাউন্স, দে ডু নট ইন এস। এখন চলে আসে আমরা যেমন সিঙ্গুলার থেকে প্লুরাল করব, এখানে রেগুলার নাউনগুলো। হ্যাঁ, যেমন ওয়ান হাডাগ, টু হাডাগস, ওয়ান ওয়াচ, টু ওয়াচেস, ওয়ান সিরি, টু সিরিজ। আর এই রেগুলার নাউনগুলোকে আমরা কিভাবে সিঙ্গুলার থেকে প্লুরালে যাব দেখি। আমরা পারসনকে আমরা যদি বলি ওয়ান পারসন, আমাদের প্লুরাল করতে গিয়ে টু পিপল বলবো। ওয়ান ম্যান, টু মেন বলবো। ওয়ান ওমান, টু উইমেন বলবো। আমরা ওয়ান চাইল্ডকে টু চিলড্রেন বলবো, রাইট? এভাবে আমরা সিঙ্গুলার থেকে রেগুলার এবং ইরেগুলার নাউনগুলোকে প্লুরাল করতে পারি। এখন চলে আসবো আমরা এখানে প্র্যাকটিস এডিটিং ফর নাউন errors. Work alone or with a partners and find 13 more errors, make corrections. এখানে 13টার মতো ভুল রয়েছে, আমরা সেগুলোকে কারেক্ট করব। আমাদের কাজ হচ্ছে এখানে যে উইথ আ পার্টনার, যে এখানে আমরা পার্টনারের সাথে কাজটি করব। আমরা এখান থেকে নাউন এররগুলো আমরা খুঁজে বের করব। দেখুন এখানে যে পিপলস, আসলে কখনো পিপলস হয় না, প্লুরালে অলওয়েজ পিপল হয়, কখনো পিপলস হয় না। প্যারেন্টস, এখানে আমরা মাই প্যারেন্টস, এখানে এসটা মিস হয়েছে, তা আমরা এসটা যুক্ত করে দিয়েছি। প্যারেন্ট না, মাই প্যারেন্টস, আমার পিতামাতা, রাইট? এইভাবে আমরা এখান থেকে 13টা ভুল খুঁজে বের করবো, রাইট? খুঁজে তারপর আমরা আনসার শিট দেখে নেব। তারপর আমরা এই আনসার শিটটা দেখে নিচ্ছি যে এখানে 13টা ভুলকে খুঁজে বের করা হচ্ছে। দেখুন, আই কাম ফ্রম আ বিগ ফ্যামিলি and there were 9 people in my immediate family, my parents and my 3 brothers and my 3 sisters and me, and my extended family is much bigger. It includes my 4 grandparents, 14 aunts and 14 uncles, and my aunts and uncles all have childrens. চিলড্রানস হবে না, চিলড্রানস না হয়ে এখানে চিলড্রানটা হচ্ছে প্লুরাল, চিলড্রানস আসটা হয় না। সো আই হ্যাভ মেনি কাজিনস রয়েছে, and 10 of my cousins are boys or men, and 12 of them are girls or women বলবো আমরা। when my family has a party, sometimes 50 to 60 or 60 relatives come to our house. এভাবে আমরা 13 এরর আমরা ফাইন্ড করছি এখান থেকে। এখন চলে আসে ট্রাই ইট আউট। আসলে কাউন্ট দ্য পিপলস এন্ড থিংস ইন দ্য পিকচার আর রাইট ওয়ার্ড সেন্টেন্সেস উইথ দেয়ার। আমরা দেয়ার দিয়ে আমরা 12টা বাক্য লিখবো। ইউজ এবং দেয়ার ইজ ওয়ান, এখানে দেয়ার ইজ দিয়ে আমরা এখানে একটা জিনিস যখন হবে বা সিঙ্গুলার হবে তখন ওয়ান সিঙ্গুলার নাউন আমরা ব্যবহার করব, আর দেয়ার আর যখন হবে 2 or more আমরা প্লুরাল নাউন্স ব্যবহার করব। এখানে আমরা যদি দেখি একটা বাক্য, দেয়ার ইজ ওয়ান ম্যান, রাইট? আমরা যখন চিলড্রেনের ক্ষেত্রে বলবো দেয়ার আর 3 চিলড্রেন। এভাবে আমরা 3, 4, 5 এগুলো আমরা কমপ্লিট করব। 6 থেকে এভাবে 12 পর্যন্ত চলে যাব। হ্যাঁ, আমরা বাক্য করে যেমন ফ্যামিলি, দেয়ার ইজ আ ফ্যামিলি, দেয়ার আর 2 families, এভাবে লিখবো।
there is a table, there are 2 tables, there's banana, there are 2 bananas, এভাবে আমরা বলবো। ওকে, এখন আমরা এটার আনসার শিটটা আমরা একটু দেখে নিব। আনসার শিটটা এখানে রয়েছে, এই যে আনসার শিট, আপনারা মিলিয়ে নেবেন পরে। এরপর চলে আসি আমরা এখানে, আমরা এই জায়গাতে এসে যে কাজটি করব, যে প্রোনাউন, আমরা প্রোনাউন শিখবো। এখানে সাবজেক্ট প্রোনাউন, সাবজেক্ট প্রোনাউন দেখেন এখানে সিঙ্গুলার সাবজেক্ট প্রোনাউনগুলো হচ্ছে আই, ইউ, হি, শি, ইট, আর প্লুরাল সাবজেক্ট প্রোনাউনগুলো হচ্ছে উই, ইউ, দে। এই টোটাল সিঙ্গুলার এবং প্লুরাল মিলে 8টি সাবজেক্ট প্রোনাউনকে মনে রাখার একটি কৌশল রয়েছে, সেটা হলো একবারে আপনি একটা বাক্য বানিয়ে নেন, সে বাক্যটাতে আপনার এই 8টি একসাথে চলে আসবে। আপনি যদি বলেন যে 8টিকে একসাথে, তখন আপনি বলতে পারেন আই, উই, ইউ, হি, শি, ইট, দে। আই, উই, ইউ, হি, শি, ইট, দে। এই কথা বলেই আপনি কিন্তু 8টি একসাথে বলতে পারবেন, রাইট? এখন আমরা কিছু রুলস শিখবো, এক্সাম্পল শিখবো। যেমন রুল নাম্বার 1 এখানে আছে ইউজ আ নাউন ও সাবজেক্ট প্রোনাউন্স। হ্যাঁ, এটাকে আমরা যখন করবো এক্সাম্পলে নিয়ে যাবো। মাই ব্রাদার্স হ্যাজ আ নিউ কার, এখানে ব্রাদার্স হ্যাজ আ নিউ কার, মাই ব্রাদার থার্ড পারসন সিঙ্গুলার, সেজন্য হ্যাজ আ নিউ কার হয়েছে। তাহলে আমরা কি বলেছি এখানে? এখানে দেখুন লেখা আছে ইউজ আ নাউন ও সাবজেক্ট প্রোনাউন, একটি যদি হয় তাহলে এখানে আমার এখানে হ্যাজ হয়েছে, থার্ড পারসন সিঙ্গুলার এর সাথে আমার হ্যাজ হয়, হ্যাভ হয় না। হি হ্যাজ আ নিউ কার, এখানে হ্যাজ হয়েছে। এখানে নট মাই ব্রাদার হ্যাভ, এখানে হ্যাভ এর পরিবর্তে হবে হ্যাজ আর নিউ কার। এখন পরবর্তীতে দ্বিতীয় রুলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইউজ ইট টু টেল, আমরা ইট কখন ব্যবহার করব? টাইমের ক্ষেত্রে ইট ব্যবহার করব, ডের ক্ষেত্রে, ডেটের ক্ষেত্রে, ওয়েদারের ক্ষেত্রে ইট ব্যবহার করব। সরি, এখন ইট ব্যবহার করতে গিয়ে যেমন ইট ইজ 9 o'clock, ইট ইজ 9, এভাবে আমরা বাক্যগুলো গঠন করতে পারি। ইট ইজ ওয়েডনেসডে, আমরা বলতে পারি ইট ইজ সেপ্টেম্বর 25, আমরা বলতে পারি ইট স্নোজ ইন দ্য মাউন্টেন্স ইন উইন্টার, এভাবে আমরা ইট ব্যবহার করব। তারপর 3 নাম্বার ইউজ দে, আমরা দে কখন ব্যবহার করব? রেফার টু পিপল, পিপলকে দে রেফার করে, থিংসকে রেফার করে। যেমন আমরা যদি বলি দি চিলড্রেন আর স্মল, দে, এখানে দে দি চিলড্রেনকে ইন্ডিকেট করেছে, দে আর 2 years old, the cars are not no, they are 2 years old, এখানে the cars কে they ইন্ডিকেট করেছে, they দ্বারা আমরা the cars কে বুঝিয়েছি। আবার ইউজ আই, এখানে not me, এখানে আই কে নট মি কে না, অ্যাজ দ্য সাবজেক্ট অফ সেন্টেন্স, একটা সেন্টেন্সে আমরা সাধারণত আই কে আমরা এখানে নিয়ে আসি সাবজেক্টিভ প্রোনাউন হিসেবে আই কে আমরা ইউজ করছি, মি কে না, মি হলো অবজেক্টিভ প্রোনাউন, তো তাই মাই ওয়াইফ অ্যান্ড আই, হ্যাঁ আগে আমার ওয়াইফের নামটা এখানে লিখেছি মাই ওয়াইফ অ্যান্ড আই, তারপরে হচ্ছে গেট আপ আর্লি, আমরা আমার স্ত্রী এবং আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠি। দেখেছেন প্রথমে কিন্তু আপনাকে টু এখানে সরি 3 থার্ড পারসন ব্যবহার করতে হয়েছে, তারপরে আপনি ফার্স্ট পারসন ব্যবহার করেছেন। এখানে একটা নিয়ম আছে, এখানে 31 ফর্মুলাতে পড়েছে বিষয়টি। আচ্ছা, তারপর আমরা চলে আসি এখানে হচ্ছে ইউজিং সাবজেক্ট প্রোনাউন, আমরা সাবজেক্ট প্রোনাউন ব্যবহার করব। রাইট আ সাবজেক্ট প্রোনাউন ইন প্লেস অফ দ্য ক্রসড আউট ওয়ার্ডস, হ্যাঁ ক্রসড আউট ওয়ার্ডগুলোতে আমরা সাবজেক্ট প্রোনাউন ব্যবহার করব, করে আমরা আনসার শিটটা দেখে নেব যে আমাদের আসলে হয়েছে কিনা। আমরা এই জায়গাগুলোতে এই যে এখানে 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 এই জায়গাগুলোতে আমরা সাবজেক্ট প্রোনাউন ব্যবহার করব, এখানে যে নাউনগুলো কেটে দেওয়া হয়েছে, রাইট, ইউজিং সাবজেক্ট প্রোনাউন। এখন আমরা চলে আসবো এই প্র্যাকটিস 7-এ। প্র্যাকটিস 7-এ কারেক্টিং সাবজেক্ট প্রোনাউন, সাবজেক্ট প্রোনাউনগুলো আমরা কারেক্ট করব। এখানে ফাইন্ড 1% এরর্স ইন ইচ স্টেটমেন্ট, মেক কারেকশনস, এখানে কারেকশন করতে হবে আমাদের। এখানে যে কারেকশনটা করতে হবে যার উপর বিষয়টা, সেটা হচ্ছে ওয়ান প্রোনাউন এখানে হবে। যেমন দেখুন মাই ফ্রেন্ডস অ্যান্ড আই, এখানে আইটা ছোট হাতের হচ্ছে, আমাদের ক্যাপিটাল লেটারে আইটা লিখতে হবে, সেটা কারেক্ট করে দেওয়া হচ্ছে। 2 নম্বর দ্য, এখানে বলা হচ্ছে দি ইভিনিং ইট ইজ মাই ফেভারিট টাইম অফ ডে, তাহলে এখানে এই লাইনটাতে আসলে কারেক্ট কোন জিনিসটা হবে সেটা আমাদেরকে লিখতে হবে। আমরা যদি এটা দেখি এই জায়গা থেকে দেখে নিন, 2 নম্বরে দ্য ইভিনিং ইজ হবে, হ্যাঁ এখানে ইজটা ব্যবহার করতে হবে, আর এখানে এই যে ইজ লেখা আছে এই ইজের জায়গাটা ইট ইজ হবে। 4 নম্বরে আপনি দেখুন এখানে হি লেখা আছে, হি এর জায়গায় ইট হবে। 5 নম্বর এখানে লেখা আছে মি অ্যান্ড মাই ফ্রেন্ডস, এটার জায়গা হবে মাই ফ্রেন্ডস অ্যান্ড আই। 6 নম্বরে যেখানে ইজ লেখা আছে এখানে ইট ইজ হবে। 7 নম্বরে যেখানে শি লেখা আছে সেখানে দে হবে। 8-এ ইজের জায়গায় ইট ইজ হবে। 9-এ আমরা যেখানে উই লেখা আছে ওইটা এক্সট্রা দেওয়া হয়েছে, এটা কেটে দিব, দিয়ে আমরা বাক্যটা সুন্দরভাবে উপস্থাপন করব। 10-এ আমরা এখানে দেখেছি আর, শুধু আর হবে না, দে আর হবে। এভাবে আমাদের কারেকশনগুলো কমপ্লিট করতে হবে, রাইট। এখন চলে আসি আমরা
পরবর্তী স্লাইডে দ্য সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা এখানে এই বাক্যগুলো গঠন করব। এখানে সিঙ্গুলার সাবজেক্টের একটা ব্যাপার রয়েছে, আর রয়েছে ভাব। এখানে সিঙ্গুলার সাবজেক্ট এবং ভাব দিয়ে আমরা বাক্য বানাবো। যেমন দেখুন, আইয়ের সাথে স্লিপ, আই স্লিপ, ইউর সাথে স্লিপ, ইউ স্লিপ। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তখন সেক্ষেত্রে গিয়ে কি হবে, আপনার স্লিপস হবে। হি স্লিপ, শি স্লিপস, ইট স্লিপ। এখানে আমরা প্লুরালের সাথে দেখি, প্লুরালের সাথে স্লিপের একদম বেস ফর্মটা বসে যাবে, উই স্লিপ, ইউ স্লিপ, দে স্লিপ। এইভাবে আমরা কাজটি করব। তো আমরা এখন চলে আসবো এখানে, এই জায়গাতে কয়টা রুল রয়েছে, দুটো রুল রয়েছে, রুল নাম্বার 1, রুল নাম্বার 2। রুল নাম্বার 1 এ কি লেখা আছে একটু দেখে নিই। আফটার হি, শি, ইট অর এ সিঙ্গুলার নাউন, এই সিঙ্গুলার নাউন এগুলোর পরে কিন্তু আমাদের যখন বারবার সাথে এস, ইয়েস অর আই এস যোগ করতে হয়, থার্ড পারসন সিঙ্গুলার যদি হয়। আর 2 নাম্বার, যেমন দেখুন এখানে হি বাইজ থিংস অনলাইন, এখানে বাইয়ের সাথে এস কেন যুক্ত হয়েছে, কারণ হলো সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার, সেজন্য। আর এখানে যেমন দেখুন শি ডাজ, এখানে ডাজ কেন হলো, কারণ শি থার্ড পারসন সিঙ্গুলার, সেই কারণে। মাই মাদার থার্ড পারসন সিঙ্গুলার, সে কারণে অরিজ হয়েছে, রাইট। আর 2 নম্বর রুলটা আমরা যদি দেখি, 2 নম্বর রুলটা হচ্ছে দি ভার্ব হ্যাভ ইজ ইরেগুলার, ইট ইজ নট লাইক আদার ভার্বস। এখানে এই জায়গা আই, ইউ, উই, দে এগুলোর পরে আমাদের হ্যাভ হয়েছে, হ্যাঁ, হ্যাভ জুস, তারা জুস মানে পান করে। তারপর হচ্ছে আমি জুস পান করি, তুমি জুস পান করো, আমরা জুস পান করি, তারা জুস পান করে, হ্যাভ জুস। এখানে হি, শি, ইট এর পরে হচ্ছে আপনার ওয়াটার, এবং সে, তিনি এবং ইহা পানি পান করে, এখানে হ্যাজ ওয়াটার, এখানে কিন্তু হ্যাভ হয় নাই, থার্ড পারসন সিঙ্গুলার, সেজন্য এখানে হ্যাজ হয়েছে। তো আমরা এইভাবে প্র্যাকটিস করবো, এইটে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো করে ফেলবো। হ্যাভ হবে না হ্যাজ হবে, ডু হবে না ডাস হবে, ওয়ার্ক হবে না ওয়ার্কস হবে। এইভাবে আমরা প্র্যাকটিস করতে করতে 10 পর্যন্ত চলে আসবো, তারপর আনসার শিটটা মিলিয়ে নেব। এখন আমরা চলে আসি প্র্যাকটিস 9। প্র্যাকটিস 9 এসে এখানে যে কাজটি করতে হবে, স্পেলিং থার্ড পারসন সিঙ্গুলার ভার্বস, রাইট দ্য সিম্পল প্রেজেন্ট ভার্ব। আমাদের সিম্পল প্রেজেন্ট ভার্ব এখানে ব্ল্যাঙ্ক স্পেসগুলোতে লিখতে হবে। ইউজ দ্য থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম, আমাদের থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম ইউজ করতে হবে। ফর হেল্প উইথ স্পেলিং সি দ্য রুলস অন পেজ 233, এটা আমরা পরে দেখব। এখানে এই পাইলটের সাথে আমাদের ফ্লাইস হয়, হ্যাঁ। তারপর এখানে মারিয়ার সাথে আমাদের নিশ্চয়ই কুকস হবে, হি থার্ড পারসন সিঙ্গুলার, সেজন্য আমাদের ফিক্সেস হবে, ফিক্সেস। এবং উর সাথে উশেস হবে, হু ওশেস দ্য ডিশেস। এভাবে আমরা কাজগুলো কমপ্লিট করে ফেলবো, রাইট। নিজেরা করে আমরা পরে চেক করে নেব, একবার চেক করে নিলে আমাদের কিন্তু সব ক্লিয়ার হয়ে যাবে। এখানে আমরা যেটা করবো যে কারেক্ট ভার্ব এরর, আমাদের এখানে যে ভার্ব সম্পর্কিত ভুলগুলো দেওয়া আছে সেই ভুলগুলো আমরা কমপ্লিট করে নেব। যেমন দেখুন এখানে বলা আছে আই এম গেট আপ 7 AM, আসলে আই এম গেট আপ 7 AM হবে না। এম যদি হেল্পিং ভার্ব হয় তাহলে গেটের সাথে আইএনজি যোগ হবে, কিন্তু ফাংশনটা হচ্ছে এখানে এম হেল্পিং ভার্ব না, এখানে আই গেট আপ হবে, আই গেট আপ এট 7 AM। এভাবে আমাদের বাক্যগুলো কারেকশন গুলো কমপ্লিট করতে হবে, কারেক্ট বাক্যে পরিণত করতে হবে। আমরা এখন চলে যাই অ্যাপ্লাইং ভোকাবুলারি। আমরা ভোকাবুলারি যে শিখলাম সেগুলোকে অ্যাপ্লাই করা। ওয়ার্ড পার্টনার, ইউজিং ওয়ার্ড পার্টনার্স। ওয়ার্ড পার্টনার ভার্বের সাথে, যেমন ড্রিঙ্ক, ড্রিঙ্কের সাথে আমার অথবা হ্যাভের সাথে কোন ওয়ার্ডটা এখান থেকে যাবে, রাইট। তারপর মেকের সাথে আমার কোন জিনিসটা এখানে যাচ্ছে, টেকের সাথে কোন জিনিসটা এখানে যাচ্ছে, ওয়াশের সাথে কোন জিনিসটা যাচ্ছে, ওয়াচের সাথে কোন জিনিসটা যাচ্ছে, এখানে সুন্দর করে দেওয়া হয়েছে। যেমন ড্রিঙ্ক অর হ্যাভ cup of coffee or tea, আবার make এর সাথে make a phone call, take the bus or take my car or wash the dishes, do the dishes and watch television, right? এটা করে দেওয়া হয়েছে। এখানে এসে আমরা এটা ফুলফিল করব, কমপ্লিট করব, সঠিক যে কোন শব্দটির সাথে যায় সেভাবে আমরা কলোকেশন সেটগুলো কমপ্লিট করে আমরা চেক করে নিব, রাইট। এর পরবর্তীতে আমরা চলে আসি ট্রাই ইট আউট। এখানে কিছু ভার্বস দেওয়া আছে, এখানে কিছু নাউন্স দেওয়া আছে, এখানে বাক্য গঠন করতে হবে। একটা বাক্য গঠন করতে গিয়ে আমরা ভার্ব এবং নাউন নিয়ে কলোকেটিভ সেট অ্যাপ্লাই করে আমরা সুন্দর করে একটা বাক্য গঠন করব। এভাবে কয়েকটি বাক্য আমাদের গঠন করতে হবে। আমরা এখানে ইনস্ট্রাকশন দেখতে পাচ্ছি 5 more ট্রু স্টেটমেন্ট আমাদের এখানে দিতে হবে। যেমন দেখুন, এভরি মর্নিং আই মেক ব্রেকফাস্ট, এই মেকের সাথে ব্রেকফাস্টে যায়, আই ডু ব্রেকফাস্ট না, মেক ব্রেকফাস্ট, রাইট। এইভাবে আপনি এখান থেকে মেক নেওয়া হয়েছে আর এখান থেকে এই জায়গা থেকে ব্রেকফাস্ট নেওয়া হয়েছে। এভাবে বাক্যগুলো করতে হবে, করে আমাদেরকে সুন্দর করে কলোকেশন দিয়ে আমাদের সুন্দর করে বাক্যগুলোকে সাজাতে হবে। এরপর চলে আসি আমরা দ্য রাইটিং প্রসেস। আপনারা তো জানেন যে একটা প্রসেস, এটা প্রক্রিয়া সুসম্পন্ন করতে হলে কতগুলো ধাপের সম্মুখীন হতে হয়। সেই ধাপগুলো হচ্ছে আমাদের কি সবসময় রাইট, রিভাইজ এন্ড এডিট।
তো আমরা চলে আসি এখন রাইটিং প্রসেসে। এই রাইটিং প্রসেসে আমরা এখন দেখতে পাচ্ছি একটা ফিডব্যাক সিস্টেম থাকে। তিনটি জিনিস আমাদের একটু খেয়াল রাখতে হবে, এদের কন্টেন্টটা ঠিক আছে কিনা। আসলে কন্টেন্টটা কি, আপনি যখন একটা লেখা লিখছেন, দি আইডিয়াস এন্ড ইনফরমেশন হচ্ছে কন্টেন্ট আপনার লেখা। দি ওয়ার্ডস এন্ড সেন্টেন্সেস আপনার চেক করতে হবে, দি পেজ ফরম্যাটটা দেখতে হবে, এই জিনিসগুলো ঠিকঠাক করতে হবে। এখানে আমরা দেখবো when you give feedback, আপনি যখন ফিডব্যাক দিবেন, ইট ইজ ইম্পর্টেন্ট টু বি অনেস্ট। আসলে আপনাকে সৎ হওয়া দরকার, আপনাকে সৎ হয়ে ফিডব্যাকটা দিতে হবে, আপনার মাঝে সততা থাকতে হবে। when something in the paragraph is not clear, আপনি তখন জিজ্ঞেস করতে পারেন, ask your partner what does this mean, আসলে এটাকে কি বোঝায়, তুমি কি বুঝিয়েছো। হ্যাঁ, তারপর when the paragraphs need some more information, যদি আপনার প্যারাগ্রাফটা আরো বেশি ইনফরমেশন সিকিউর করে আপনার তখন আপনি রিকোয়ার করে, তখন আপনি সে হোয়াট ইউ থিঙ্ক ইজ মিসিং, কোন জিনিসটা মিসিং হয়েছে আপনাকে politely honestly বলে দিন। when you say problems in grammar or spelling, তখন আপনি tell your partner, আপনার পার্টনারকে বলে দেন এখানে স্পেলিং এর প্রবলেম আছে, এখানে গ্রামারের প্রবলেম আছে, রাইট। আরেকটা জিনিস কি, মোটিভেশন দিতে নেভার ফরগেট টু put motivation sentence or motivative sentence or words below the piece of paper or sheet of paper, এই জাতীয় ওয়ার্ডগুলো আপনি লিখবেন। ইউর প্যারাগ্রাফ ইজ ইন্টারেস্টিং, আপনার প্যারাগ্রাফটা অনেক সুন্দর দেখাচ্ছে যা বা সুন্দর হয়েছে, ইট লাইক টু রিডিং অ্যাবাউট, এটা আসলে খুব সুন্দর, এই জিনিসটা নাইস ওয়ার্ড, এই কথা বলতে পারেন। থ্যাংক ইউ ফর শোয়িং মি ইউর প্যারাগ্রাফ, আপনার প্যারাগ্রাফে আমাকে দেখানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি, আপনাকে বা তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে আমরা চলে আসি ডুইং পিয়ার রিভিউ। পিয়ার রিভিউতে চারটা জিনিস করবেন, যে হোয়াট চেঞ্জেস ডাজ হেনরিস পার্টনার থিঙ্ক, আপনার হেনরিস পার্টনারের থিঙ্কিংয়ে হেনরি এখানে শুড মেক, কোন জিনিসটা তার করা দরকার, এবং হোয়াট ডু ইউ থিঙ্ক দে টকড অ্যাবাউট, আসলে আপনি ভাবছেন কোন জিনিসটি নিয়ে তারা কথা বলছে। ডু ইউ অ্যাগ্রি উইথ দ্য ফিডব্যাক, আপনি ফিডব্যাকের সাথে অ্যাগ্রি আছেন কিনা। এখানে একটা লেখা, হ্যাঁ, এই লেখাতে এডিট করা হয়েছে, এডিট করে লেখাটাকে দেখিয়ে দেওয়া হয়েছে কোথায় কোথায় ভুলগুলো আছে, পয়েন্টার করে দেওয়া হয়েছে, পয়েন্টার তৈরি করে দিয়ে সুন্দর করে আবার লিখে একদম কারেক্টলি উপস্থাপন করা হয়েছে। একদম এক্স্যাক্টলি এই ফরম্যাটটা ফলো করবেন। এই ফরম্যাটটা যখন একটা লেখা লিখতে যাবেন কাউকে, যেমন দেখেন এখানে টাইটেলের ব্যাপার আছে, হেডিং এর ব্যাপার আছে, ইন্ডেন্টটা কমপ্লিট হয়েছে, লেফট মার্জিন আছে, রাইট মার্জিন আছে, লেফট মার্জিন স্পেস, রাইট মার্জিন স্পেস আছে, তারপরে ইন্ডেন্ট করণ হয়েছে, সবকিছু ব্যাটে বলে হয়েছে। এখানে রাইটিং অ্যাসাইনমেন্ট, একটা অ্যাসাইনমেন্ট রাইট করতে গিয়ে আপনাকে অবশ্যই স্টেপ 1-এ প্রি রাইট করতে হবে, টু গেট আইডিয়াস। প্রি রাইট করুন। প্রি রাইটে দুটো জিনিস আপনারা সবসময় বলেছি, সেগুলো খেয়াল করুন। তারপরে হচ্ছে আপনার আমরা চলে আসবো এখানে এই শিটে এসে স্টেপ 2, রাইট দ্য ফার্স্ট ড্রাফট আপনি কিভাবে লিখবেন, তিনটি জিনিস ABC অবশ্যই খেয়াল করবেন। চুজ আ টাইটেল চুজ করতে হবে, বিগিনিং দি ওর প্যারাগ্রাফ উইথ জর্নাল স্টেটমেন্ট, একটা জর্নাল স্টেটমেন্ট অ্যাবাউট ইউর মর্নিং রুটিন, আপনার মর্নিং রুটিনের জর্নাল স্টেটমেন্ট লিখুন। তারপর হচ্ছে কন্টিনিউ প্যারাগ্রাফ ইউজিং ইউর নোটস ফ্রম স্টেপ 1 থেকে, আপনি আপনার যে কন্টিনিউ প্যারাগ্রাফ নোটগুলো থেকে আপনি ইনফরমেশনগুলো নিয়ে আপনি এখানে লেখাটা শুরু করুন। এডিট করুন, রিভাইজ এন্ড এডিট অবশ্যই রাখতে হবে, রাইট রিভাইজ এডিট। এখন আপনি এখানে রিভাইজ এন্ড এডিটের দুটো জিনিস মনে রাখতে হবে, রিড ইউর প্যারাগ্রাফ অ্যাগেন, আরো প্যারাগ্রাফটা আবার পড়তে হবে, ডু পিয়ার রিভিউটা করতে হবে। এরপর আমরা চলে আসি এখানে যে পিয়ার রিভিউতে কি কি জিনিসগুলো দেখতে হয়। কন্টেন্টটা দেখুন আর ফরম্যাট এন্ড ল্যাঙ্গুয়েজ দেখুন। কন্টেন্টে তিনটা জিনিস দেখতে হবে, ফরম্যাটে দুটো জিনিস দেখতে হবে। কন্টেন্টের তিনটা জিনিস হচ্ছে রিড অল অফ ইউর পার্টনার্স প্যারাগ্রাফ, আপনার পার্টনার্স প্যারাগ্রাফে সবকিছু পড়তে হবে, খুঁটিনাটি আন্ডারলাইন করতে হবে এনি পার্ট অফ দ্য প্যারাগ্রাফস ইউ ডু নট আন্ডারস্ট্যান্ড, না বুঝলে, and ask questions to get more information, প্রশ্ন করুন। তারপরে আপনার যেটা করতে হবে যে ফরম্যাট এন্ড ল্যাঙ্গুয়েজ ফরম্যাটে এসে আপনাকে এই জিনিসটা হেডিং ঠিক আছে কিনা, ফরম্যাট অ্যান্ড ল্যাঙ্গুয়েজ দুটো জিনিস, আপনার টাইটেল ঠিক আছে কিনা চেক করে দেখুন। তারপর ইন্ডেন্টিং করেছেন কিনা ফার্স্ট সেন্টেন্সে, তারপর স্পেসিং ঠিক আছে কিনা, পিরিয়ড ঠিক আছে কিনা, মানে পাংচুয়েশন ঠিক আছে কিনা। দেন পুট কোয়েশ্চেন মার্কগুলো ঠিকভাবে রেখেছেন কিনা, বা ফুল স্টপ ঠিকভাবে ব্যবহার করেছেন কিনা। দেন এই কাজগুলো করে আপনি শেষ করবেন। তারপর হচ্ছে স্টেপ 4 এর রাইট আ নিউ ড্রাফট, এটাকে ফাইনাল ড্রাফট বলে। এই ড্রাফটটাই কিন্তু আপনার ফাইনাল। এই ফাইনাল ড্রাফটটা লিখে আপনি আপনার টিচারকে উপস্থাপন করবেন। দেন আমরা সেলফ অ্যাসেসমেন্টে চলে যাব। সেলফ অ্যাসেসমেন্টে আমাদের 6টা পয়েন্ট মনে রাখতে হবে। কারেক্ট পেজ ফরম্যাট ঠিক আছে কিনা, আইডেন্টিফাই করেছেন কিনা আপনি টাইপস অফ নাউন, আপনার সাবজেক্টটা ঠিক আছে কিনা, রাইট এন্ড এডিট ঠিকভাবে হচ্ছে কিনা, সিম্পল প্রেজেন্টে আপনি লিখেছেন কিনা, গিভ ফিডব্যাক, আপনি ফিডব্যাক দিয়েছেন কিনা ফার্স্ট ড্রাফটে, তারপর রাইট, রিভাইজ এন্ড এডিট তিনটা কাজ আপনি ঠিকভাবে করেছেন কিনা। দেন আমরা চলে আসি অন ইউর ওন, আপনি যে কাজটি নিজে করবেন সেই কাজটি হচ্ছে রাইট আ প্যারাগ্রাফ অ্যাবাউট ইউর স্লিপ হ্যাবিট। আপনি স্লিপ হ্যাবিট নিয়ে যদি একটা প্যারাগ্রাফ লেখেন, মাই স্লিপ হ্যাবিটস, আপনি স্লিপ হ্যাবিটের উপর একটা প্যারাগ্রাফ লিখতে পারেন। সেখানে আপনার টাইটেলটা দিয়ে টপিক সেন্টেন্স দিয়ে আপনি প্যারাগ্রাফটা লিখবেন। ইউজ দিস কোয়েশ্চেনস, আপনি সেক্ষেত্রে এই প্রশ্নগুলো নিজেকে করতে পারেন। ডু ইউ গেট ইনাফ স্লিপ,
মানে আপনি আপনাকে প্রশ্ন করবেন আপনি কি যথেষ্ট ঘুমান কিনা, আই অফেন টায়ার্ড, আপনি কি প্রায় ক্লান্ত থাকেন, হাউ মেনি আওয়ার্স অফ স্লিপ ডু ইউ নিড, আপনার আসলে কতক্ষণ পর্যন্ত আপনার ঘুম প্রয়োজন, যা হোয়াট টাইম ডু ইউ ইউজুয়ালি গো টু বেড, আপনার কোন সময়টা আপনি নরমালি ঘুমাতে যান, হোয়াট টাইম ডু ইউ ইউজুয়ালি গেট আপ, কখন নরমালি আপনি ঘুম থেকে উঠেন, অ্যান্ড আর উইকডে অ্যান্ড উইকেন্ড নাইটস দ্য সেম টাইম ডিফারেন্ট টাইম ফর ইউ, একই মানে আপনি যখন ছুটি পান সেক্ষেত্রে গিয়ে সেই দিন বা সেই সকালে কে আগে একই সময় যান নাকি আগে পরে একটু ঘুমাতে যান ঘুম থেকে উঠেন, সেই বিষয়গুলো আপনাকে নিজেকে কোয়েশ্চেন করলে আপনি অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। দেন আপনাকে যে কাজটা করতে হবে সেই কাজটি হচ্ছে জার্নাল। আপনার জার্নালটা হচ্ছে আইডিয়া জেনারেটিং, আপনাকে আইডিয়া জেনারেটিং এর কাজটা খুব সুন্দর সুনিপুণভাবে করতে হবে। তো আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, আমি আপনার লিঙ্গুইস্টিক্স প্রাক্তন অফিসার্স ল্যাঙ্গুয়েজ ট্রেনার অ্যান্ড কোচ অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং। আমার মোবাইল নাম্বার, আর আপনারা যদি অফলাইন এবং অনলাইন সাপোর্ট পেতে চান অবশ্যই আমাকে ফোন দেবেন। আমার অনলাইন এবং অফলাইন দুটো পাথওয়ে ওপেন আছে টিচিং এর জন্য। আর আমি আপনাদেরকে এই মুহূর্তে একটি কথাই বলবো, আসলে রাইটিংটা হচ্ছে স্টেপ টু স্টেপ প্রসিডিউর, এই স্টেপ টু স্টেপ প্রসিডিউরে ধৈর্যের সাথে কাজটা করতে হবে। প্যাশেন্স হ্যাজ ইটস রিওয়ার্ড, আপনার যতদূর ধৈর্য আপনি দেখাবেন ততই আপনার ভালো হবে। আর ধাপে ধাপে কাজগুলো যদি করেন তাহলে নির্ভুল হবে সবকিছু। এটা অনেকটা আসলে মাংস রান্নার মতো, মাংসে যেভাবে ঠিকভাবে লবণ দিতে হবে, মশলা দিতে হবে, মরিচ দিতে হবে, আপনার ঠিকভাবে ইনগ্রেডিয়েন্ট গুলো দিতে হবে, ঠিকভাবে সিদ্ধ করতে হবে, ঠিক একটা রাইটিং একটা মানে বিফ রান্না করার মতো আপনাকে সেই কাজগুলো আপনাকে এই ধাপে ধাপেই করতে হবে। সবকিছু ব্যাটে বলে সব সমপরিমাণ মানে একটা ব্যালেন্সে রেখে দিতে পারলে আপনার লেখাটা চমৎকার হবে, প্রেজেন্ট হবে। আমি সে প্রত্যাশা করছি আপনাদের লেখাটা চমৎকার হোক, যেন সারা বিশ্বের মানুষ আপনার লেখাটা পড়ে আপনাকে প্রশংসা করে আপনি যেন বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারেন, মানুষকে কিছু জানাতে পারেন, শেখাতে পারেন, সেই প্রত্যাশায় আজকে এখানে এ পর্যন্তই। আপনারা আমার পেজটি লাইক দিয়ে রাখুন আর আমার সাথে সরাসরি কানেক্ট করুন, কমিউনিকেট করুন। আমি আপনাদেরকে যথেষ্ট সাপোর্ট দেবো আর সেই প্রত্যাশায় আছি, আপনাদের সুন্দর একটা আগামী প্রত্যাশায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।